ঘটনা হচ্ছে যে যদি ধরেন আমাদের এই আলোচনা বা আমাদের এই যে বক্তব্যগুলো বলা হচ্ছে এগুলো যদি সরকার না শোনে, তাহলে এটা শুনতে আমরা বাধ্য করতে পারবো। আমরা জানি কিভাবে বাধ্য করতে হয়। আমরা সেদিকে যাবো, আরো কঠোর লাইনে যাবো। ইলিয়াস, আপনার কথা শুনি। আমি তো যাই হোক, যেইভাবে বলতে চেয়েছিলাম আমি ওইভাবে আর বলতে চাই না, কারণ আমার মনে হয় আমরা অনেক হার্শ হয়ে গিয়েছি আজকে। মিনার ভাইয়ের মতো লোক পর্যন্ত খেপে গিয়েছেন এই সরকারে। আমি বর্তমানে যেই তত্ত্বাবধায়ক সরকার বলি আর যেটা বলি, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যে এখানে যে আলোচনাগুলো হচ্ছে, মাহমুদ ভাই, মিনার ভাই, কনক সারওয়ার কিংবা আমি, আমরা কেউ আপনাদের অপছন্দ করছি না। আমরা সবাই, আপনারা এখানে যারা আছেন, দুই একজনের ব্যাপারে অনেক অবজারভেশন আছে, অনেকেরই আছে, সেটা থাকতে পারে, কিন্তু ইনক্লুডিং চিফ যিনি অ্যাডভাইজার আছেন তিনি সহ অন্য যারা আছেন সবাইকে আমরা পছন্দ করি। এবং আপনাদের কাছে একটা বিশাল প্রত্যাশা এই দেশের মানুষের আছে। সেই প্রত্যাশার মিনিমাম যে জায়গাগুলো, সেগুলো যদি আমরা যখন পূরণ হতে না দেখি, তখন কিন্তু আমাদের কষ্টগুলো উৎকীর্ণ হবে, এটা খুবই স্বাভাবিক। আমি যদি সবকিছু বাদ দেই, খুব সহজ একটা জিনিস, আমাদের অনেকের নামে মামলা আছে। সেই মামলাগুলো নিয়ে এখন পর্যন্ত ধরেন কেউ একজন তো কোনো একটা জায়গায় বা কোনো এক দুইজন মানুষকে যে আছে, দেখো তো এখানে কি, এরা এদের ব্যাপারে মামলা টামলার বিষয়গুলো কি, বা এরা বাইরে আছে এদের ব্যাপারে কোনো একটা বা মিনিমাম একটা কার্টিসি কোনো কিছু এখন পর্যন্ত আমি দেখিনি। আমি জানি না আপনাদের চোখে পড়েছে কিনা। ইলিয়াস, 3 দিনের মাথায় রোজিনার মামলা, প্রথম আলো রোজিনার মামলা প্রস্তাব হয়েছে। রাইট। আমরা কি আমরা ঘাট কাটি? এবং আপনি, আমাদের কোনো ক্ষোভ নাই, কিন্তু ধরো তুমি এটা দেখো। হ্যাঁ, এবং আপনি জানেন, আমি জাস্ট একটা ইনফরমেশন, এটা কিছু না, কারণ আমি যা করব কারো কাছ থেকেই কখনই কোনো ফেভার চাই নাই, কারণ আমি আইনের মাধ্যমেই করব। আজকে আমার লয়ার আমার লিস্ট পাঠিয়েছে মামলার। ইলিয়াস, আমার মামলার সংখ্যা জানো কত? 107টা মামলা, 107 কেসেস আমার বিরুদ্ধে, 107টা মামলা। তার মধ্যে একটা মামলায় 7 বছর সাজা হয়েছে, আর 5টা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমার নামে। ইসকনের কোনো মামলা আছে ভাই? হ্যাঁ, কি স্কুলে ইসকনে? না, ইসকনের কোনো মামলা নাই, কিন্তু 107টা মামলার আজকেই পাঠিয়েছে। আমি পাঠিয়ে দেবো তোমার কাছে, আর কনকের কাছে রেকর্ডের জন্য ইমেলে পাঠিয়ে দেবো আমি পুরো লিস্ট। তো মানে এটার মানে এই না যে আমি চাচ্ছি যে এই সরকার এই মামলাগুলো দেখো। আমি শুধু বলতে চাইলাম যে বিগত সরকার কতটা দানবীয় ছিল, যে আমার মতো একজন বৃদ্ধ মানুষের নামে 107টা মামলা। এবং আমি রাজনীতিবিদ না, আমি রাজনীতির বাইরের একজন মানুষ, জাস্ট সম্পাদনা করেছি পত্রিকা আর লেখালেখি করি, এই জন্য 107টা মামলা। হ্যাঁ ইলিয়াস, বলো ভাই। না মামুদ ভাই, আপনার কোনো ফেভার চাইতে হবে না, এটা সরকারের দায়িত্ব। এটা ওই ব্যক্তিগত আলোচনায় না যাই, মানে না, এটা আমি একজন ইনফরমেশন হিসেবে দিলাম আপনাদের সাংবাদিককে। ভাই আজকে বাংলাদেশে খালি 19 তারিখে আন্দোলন শুরু হয়েছে, আর 15 দিনের আন্দোলনের পরে টুপ করে একটা সরকার এসে আর পড়ে গিয়েছে, এইভাবে না। এই সরকার গত 15 বছরে বহু মানুষের, আপনার নিজের শরীরের রক্ত গিয়েছে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে। সো এত সহজে এই সরকারটা চলে আসছে, চোখ মুখ বন্ধ করে তারপরে কিছু বলুন। আপনার ফেভার চাওয়ার দরকার নাই তো। আপনি যদি অপরাধ করে থাকেন, অপরাধের বিচার অন্তত বলুক যে ওকে এই মামলাগুলো কি অবস্থা, এটারে তাড়াতাড়ি সেটা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা কোনো একটা আলাদা কিছু একটা করে তারপর করা। যেভাবে রোজিনার এটা সাংবাদিকটা জিজ্ঞেস করেছে, আর সাথে হ্যাঁ কই দেখি, ওটা নিয়ে সাথে সাথে সেটা শেষ হয়ে গেছে। সেটা কোন আইনে করা হয়েছে? কোনো আইন ছিল, কোনো প্রক্রিয়া ছিল, কোনো কিছু করা হয়েছে, মানে ফলো করা হয়েছে? কিছু করা হয়নি, তারা হয়ে গেল। আমাদের ক্ষেত্রে সেটা করা হয়নি, দরকারও নেই। বাংলাদেশে আরো পারলে আরো মামলা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এই সরকারটা যদি সবকিছু বাদ দিই, যে ছাত্ররা এখানে জীবন দিয়েছে তাদের কারণে তো অন্তত আপনারা এসছেন। সেই ছাত্রদেরকে গত 2 দিন আগে বলা হলো 5 লাখ টাকা করে পরিবারকে দিবে। মানে 5 লাখ টাকা এখন বাংলাদেশে একটা মানুষের যদি সংসার চলতে দেওয়া হয়, কয়দিন সে সংসার চালাইতে পারবে? সে 5 লাখ টাকা দিয়ে সে কি করবে? মানে অন্তত যদি এরকম কিছু করা হইতো যে ওকে ঠিক আছে, তার সবার পরিবার থেকে একজনকে একটা সরকারি চাকরি দেয়া, যে পুলিশ, যে আনসার, যারা কিনা এতদিন ধরে সরকারের পক্ষে কাজ করেছে, তাদেরকে সরাই। এখানে অনেক ছাত্ররা আছে এই গণ অধিকার পরিষদে, যারা 2018 সাল থেকে যারা আন্দোলন করছে, তাদের অনেককে আমি চিনি। এই 8-10 বছর তাদের কোনো চাকরি হয় নাই। গত 5-6 বছরে যারা ওই আন্দোলন ছিল, কারো চাকরি হয় নাই। শুধু ভেরিফিকেশনে গিয়েছে, জেনেছে যে তারা ওই আন্দোলনের সাথে ছিল, দ্যাটস ইট। এটাই তাদের জন্য চাকরি না হওয়ার জন্য এনাফ, আর কোনো কিছু লাগে নাই। তাদেরকে চাকরিতে আনেন। যদি প্রয়োজন হয় আইন পরিবর্তন করে 35 বছর, 36 বছর, 40 বছরের চাকরি হবে। একজন মানুষের 40 বছরে তো কিছুই হয় না। তারা যেহেতু ডিপ্রাইভড হয়েছিল এবং সরকারের একটা বিশেষ পরিস্থিতিতে তারা চাকরি পায়নি, তাদেরকে আনার ব্যবস্থা করেন। কাউকে সরানো হচ্ছে না। 5 লাখ টাকা দিয়ে একজন শহীদের পরিবারের সাথে আমি মনে করি একটা তামাশা করা হয়েছে। তো এই জায়গাগুলি সরকারের চিন্তা করা উচিত। সরকার এখন বিভিন্নভাবে চেষ্টা করছে যে রাজনীতি মুক্ত করার জন্য। যেমন 2 দিন ধরে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিবিরের সভাপতিকে পাওয়া গেছে, যিনি এতদিন ধরে গোপনে এখানে সভাপতি ছিল, এখন তিনি ওপেন হয়েছেন। তো সমস্যা কি?
শিবির কি আপনাদের জন্য অপকারী কিছু ছিল নাকি? শিবির কি আপনার ক্ষতি করেছে নাকি? শিবির আজকে যেই ছাত্র আন্দোলন হয়েছে, খুঁজে দেখেন শিবিরের কতজন সেখানে জীবন দিয়েছে। তো আপনি শিবির করতে তো সমস্যা কি? আবার অনেকে বলছে এটা নাকি মুনাফিকি করেছে শিবির। মুনাফিকি না, এটা কৌশলী হয়েছিল শিবির, তাই সে তার পরিচয় গোপন করেছে এবং সেখানে সে রাজনীতি করছে। আমি মনে করি শিবির এবং ছাত্রদল দুই দলের সহ অবস্থান প্রয়োজন। এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি যত সরকারি যত বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে গিয়ে এই যে আর কোনো ছাত্রলীগের এই যে এজেন্টরা যারা গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে এখানে বিভিন্ন জনকে চোর সাজিয়ে তারপর হত্যা করছে, এগুলো থেকে আমি নিজে ছাত্র রাজনীতি পছন্দ করি না, কিন্তু এগুলো থেকে বাঁচানোর জন্য একটা গার্ড এখানে কাজ করা দরকার। এবং সেই গার্ড কারা হবে? সেটা শিবির ছাত্রদল তারাই হইতে পারে। তো তারা সেখানে থাকা উচিত আমি মনে করি। আর ভারতের বিষয়টা বলে শেষ করি। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি মাহমুদুর রহমান ভাই এবং আমরা দুইজন অন্তত, বিশেষ করে কনক ভাই এবং মিনার ভাই, ওনারা এই সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছেন। আমি মাহমুদুর রহমান ভাইয়ের যেই বক্তব্য শুনেছি সেই 2011 সাল থেকে, আমি বিশ্বাস করেন ওনার বক্তব্যে আমি উদ্বুদ্ধ হয়েছি। অতএব এই জায়গাটায় আমি 1 ইঞ্চি ছাড় দিতে রাজি না। কেউ যদি মনে করেন যে ভারতকে ইলিশ দিয়া আর ভারতের সাথে সুসম্পর্ক রাখা তারপরে বিএনপি আর আওয়ামী লীগকে সরাই দিয়ে আপনার রাষ্ট্র চালাবেন আর আপনাদের সাথে কুতুকুতু করবো, এটা মনে করার কোনো কারণ নাই। হইতে পারে ভেজাল লাগাইলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে, কিন্তু আপনারা থাকতে পারবেন না। ওইটা মাথায় রেখে তারপরে রাষ্ট্র পরিচালনা করতে খুব সাবধানী হওয়া উচিত। আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আমাদের কোনো রাগ ক্ষোভ কোনো কিছু নাই। আমরা চাই আপনি সফল হন। আমি নিজে বলেছি যদি প্রয়োজন হয় 2-3 বছর থাকতে হয় থাকেন, কোনো সমস্যা নাই। তাও দেশটা আমার মনে হইতে হবে যে ভালো দিকে যাচ্ছে, ভালো কিছু হচ্ছে। সেটা এখন পর্যন্ত হচ্ছে বলে আমার কাছে মনে হয় নাই। মানে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনের চলছে, বিএনপি জামাতকে ঠেকানোর চেষ্টা চলছে। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। মাহমুদ ভাই, আপনার শেষ মন্তব্যটা একটু শুনি। শেষ মন্তব্য, অনেক কথা বলে ফেলেছি, শুধু এটাই বলবো যে এই সরকার দয়া করে আপনারা গতিশীল হন, দয়া করে আপনাদের সমন্বয়হীনতা থেকে মুক্ত হন এবং ভারতের ব্যাপারে একটা সমন্বিত পরিকল্পনা গ্রহণ করুন। জি, মিনা ভাই। হ্যাঁ, আমি আসলে আমার আগের কথাগুলো একটু স্পষ্ট করি যে ইলিয়াস ভাই যে জিনিসটা বললেন যে 2 বছর 3 বছর থাকুক, আমি কিন্তু ওইটার ফেভারে না। এটা একটা পলিটিক্যাল প্রসেসে থাকে। আবার স্পষ্ট করে বলছি, কারণ যদি রাজনীতি মুক্ত দেশকে রাখতে চান, ডিপলিটিসাইজ করেন, এটার ভয়ানক একটা বিপদ রয়েছে। আমরা গত 15 বছর দেখেছি এটা একটা ডিপলিটিসাইজেশন একটা রূপ ছিল। বর্তমানে আমরা একটা অন্যরূপ, একটা সফট রূপ দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে চাই না। ডক্টর ইউনূসের প্রতি আমার অনেক সম্মান রয়েছে, ওনার সরকার সফল হোক সেটা আমরা চাই, কিন্তু আপনারা যদি ইমিডিয়েটলি কিছু সিমটম বা নমুনা আমাদের দেখাতে পারতেন। আজকে এই হতাশাটা আমি একটু ব্যক্ত করেছি এই কারণে, এগুলি আমরা দেখতে পাই না। আমরা গত অনুষ্ঠান বা যেটা, এটা শো করার জন্য কিন্তু কোনো খুব লম্বা সময় লাগে না, 2 দিনে কিন্তু আপনি শো করতে পারেন। আমি বলছিলাম ওই যে বিচারপতি লতিফুর রহমান কিন্তু 1 দিন 2 দিনে শো করে ফেলেছেন, তখন মানুষ তাদের একটা কনফিডেন্স পেয়েছে। এবং আপনাদের প্রতি আপনাদেরও এই সুযোগ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জেনারেল ওয়াকার দুইজনে কিন্তু প্রচন্ড মানুষের তাদের প্রতি একটা আস্থা রয়েছে, সেই আস্থার জায়গাটা আপনারা নষ্ট করবেন না। আমাদেরই হলো আমাদের এই সমালোচনাগুলিকে কনস্ট্রাকটিভ ইয়েতে নিয়ে। আরেকটা ব্যাপার হলো, আমি যেটা বলছি, হ্যাঁ আমি চাই পলিটিক্স ছাড়া যে যাই বলুক, এটা আমার অনেকদিন আগে থেকে, আমি সেই বিশ্বাস থেকে সরি নাই। যাই করে না কেন, এটা বলার মানে না যে দুর্নীতিগ্রস্ত পলিটিশিয়ানদেরকে আপনারা নিয়ে আসেন। অবশ্যই এখানে ভালো পলিটিশিয়ান, আমরা তাদের বিরুদ্ধে লাগবো, আমরা কিন্তু ছেড়ে দিব না। এখন মনে করেন একজন এসে সীমাহীন দুর্নীতি করে যাবে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে সেটার বিরোধিতা করবো। যেই হোক, সে বিএনপির সরকার হোক, সে জামাতের সরকার হোক, আমরা সেই বিরোধিতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ইলিয়াস, কিছু বলবেন? না, ধন্যবাদ। আমি ওইটাই যে মানে আপনাদের মানে উপদেষ্টারা যদি নাকি মানে কাজ করার বাদ দিয়ে যদি মানে কিছু কিছু উপদেষ্টা, আমি একজনের নাম আজকে এখনো পর্যন্ত কাউকে নিয়ে এই প্রথম বোধহয় কথা বলেছি, ভবিষ্যতে সরাসরি বলার সেই ক্ষেত্র প্রস্তুত মানে তৈরি করেন না, আমি মনে করি তারে খুব সমস্যা হবে। এই যে আজকে যিনি ডিবির প্রধান আছেন, এই লোকের তিনি ছিলেন সম্ভবত সিরাজগঞ্জ বা কোনো এক জায়গায় ডিবিতে ছিলেন। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কথা শুনেছেন, তার আগেই তিনি তার কর্মক্ষেত্র ছেড়ে চলে আসছিলেন ঢাকায়। আসার পথে মাঝখানে তিনাকে ছাত্ররা ধরে, শুধু ডিবি পরিচয় পেয়েছে, পুলিশ পরিচয় পাওয়ার পরে তাকে প্রচন্ড মারধর করেছে। তিনি আইসিইউতে ছিলেন 7 দিন। এই ব্যক্তি এই গত 15 বছরে প্রচন্ড অত্যাচার, নির্যাতন এগুলো সহ্য করে, বৈষম্য সহ্য করে তিনি আজকে এখানে এসেছেন। এখন এই ধরনের যে পুলিশ কর্মকর্তারা আছে, তাদের মতো 2-4 জায়গায় মনে করেন যে মানে অনেকেই থাকতে পারেন যারা কিনা এতদিন ধরে সরকারের নানান সুবিধা নিয়ে এরকম আছেন, তাদের ভিতরেও অনেকেই থাকবেন। কিন্তু করা হচ্ছে কি, কারণ আমি 2-1 জায়গায় দেখলাম যে এই ব্যক্তিকে নিয়ে মানে নেগেটিভ মন্তব্য করা হচ্ছে। তো আমি মনে করি যে এই প্রশাসনে যদি নাকি না করা হয়, মানে যদি একটা কি বলবো যে পরিচ্ছন্নতা কার্যক্রম যদি করা না হয়, তাহলে আস্তে আস্তে এই যে ডিবির এখন যে রেজাউল করিম মল্লিক আছেন, তিনার মতো অফিসার যারা এসছেন,
তারা কোন ঠাসা হয়ে যাবে। ইলিয়াস শুধু রেজাল্ট কোন মল্লিক না, ধরো প্রশাসনে যাদেরকে প্রমোশন দেওয়া হয়েছে, ধরো দীর্ঘ 15 বছর পরে সে একটা পজিশন পেয়েছে, তাদের কিন্তু আবার ষড়যন্ত্র হচ্ছে নানা রকমের। বিএনপি কমিশনার থেকে শুরু করে আপনার আইজিপি, তিনি অত্যন্ত ভদ্র মানুষ, এই গত 15 বছর নির্যাতন সহ্য করেছে তারা। এবং আমি আমার এই আজকের অনুষ্ঠানে একটা আমি দুঃখ প্রকাশ করতে চাই যে আমার কাছে কিছু তথ্য এসেছিল যে খুলনা রেঞ্জের যে ডিআইজি আছেন রেজাউল করিম, ওনার ব্যাপারে আমাকে পরে বলা হলো যে আপনি এটা খোঁজ নেন। তো আমি খোঁজ নিয়ে আমি এখনো পর্যন্ত ওনার ব্যাপারে নেগেটিভ কিছু পাইনি। এটাও কিন্তু ওনাদের ভেতর থেকেই কিন্তু আমাকে জানানো হয়েছে। দেখেন, পরে জানলাম যে ওই ব্যক্তি হচ্ছে গিয়ে সরকারের এতদিন সুবিধাভোগী, এখন তাদের ভেতরে যে কোন্দল, সেটার কারণে তারা এটা বিভিন্ন জনকে ব্যবহার করে এই কাজগুলো। এটা নিয়ে আপনার সঙ্গে আগে কথা হয়েছে। তো ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। মিনাল ভাই, মাহমুদ ভাই, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আমরা আবারও যেটা বলতে চাই, আমরা যে কথাগুলো বলছি, মানে আমি লক্ষ্য করছি যে এই সরকার কিন্তু অনেক কিছু শুনছে না, উপেক্ষা করছে, এক ধরনের ইয়েতে চলে গেছে আর কি, মানে কি বলবো, পলিটিক্যাল গভর্নমেন্টের মতো অ্যাটিটিউড। কারণ আপনি যদি দেখেন যে এখানেও যে এক চাকমা উপদেষ্টা, কি নাম যেন, চাকমা, পার্বত্য চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান ছিল, দুর্নীতির দায়ে অভিযুক্ত, তার শপথ নেওয়ার 3 দিন আগে সচিত্র অনুষ্ঠান করার পরেও তাকে শপথ দেওয়া হয়েছে। আমরা যা বলছি অনেক কিছুই তারা ভাবছে যে গাইড জোরে সরাই দেবে। তো গাইড জোর আমাদেরও আছে, আমরা জানি তোমাদেরকে কেন সাইজ করতে হয়। তো লাইনে থাকো, ইন্ডিয়া দালালি করে বা জনগণের যে চেতনা, সেই চেতনার বাইরে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না, সেটা যত মহান ব্যক্তি হোক আর যত শক্তিশালী ব্যক্তি হোক। আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য।